Good morning, students. After a long time, I finally communicate with you, with yours. Today, we are going to discuss about the topic my own true family. তোমাদের অনেকদিন পর তোমাদের ক্লাস নিতে যাচ্ছি আজকে। এই যে নতুন সিস্টেম, সেই নতুন সিস্টেমের সঙ্গে তোমরা পরিচিত না, আমিও সেভাবে পরিচিত না। অনেক কষ্টে, অনেকভাবে শিখে, অনেক বাধা টপকে আজকে তোমাদের আমি মাই ওন ট্রু ফ্যামিলি পড়তে যাচ্ছি। তোমরা প্রত্যেকে কোঅপারেট করবে, আমাকে কোঅপারেট করবে এবং প্রত্যেকের কাছে আমার এই পড়ানোটা পৌঁছে দেবে। কোনোভাবেই কেউ যেন এই পড়াটা পেতে কোনো অসুবিধে না হয়, কারোরই যেন কোনো সমস্যা না হয়। আজকে আমরা মাই ওন ট্রু ফ্যামিলিটা পড়ব। মার্চ মাসের 22 তারিখের আগে আমরা পড়েছিলাম পাসিং অ্যাওয়ে অফ বাবু। সেখানে তোমাদের যা পড়িয়েছিলাম তারপর থেকে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছি, কিন্তু না তোমাদের আমি দেখতে পেয়েছি, না তোমরা আমাকে দেখতে পেয়েছো। আজকে আমরা মাই ওন ট্রু ফ্যামিলি দিয়ে পড়াটা শুরু করি। এইটা মাই ওন ট্রু ফ্যামিলি ইজ আ পোয়েম এগেইনস্ট ডিফরেস্টেশন। এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে গাছ যে কেটে ফেলা হচ্ছে তার বিরুদ্ধে একটা সোচ্চার কবিতা। এই কবিতার মাধ্যমে টেড হিউজ বোঝাতে চেয়েছেন গাছ আমাদের প্রতি কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং আমাদের নিজেদের একটা পরিবারের মতো। সমস্ত প্রাণী, সমস্ত উদ্ভিদ প্রত্যেকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা যদি নষ্ট হয়ে যায়, একটা কম্পোনেন্ট যদি নষ্ট হয়ে যায়, তখন আর একটা নষ্ট হতে বাধ্য। সুতরাং মাই ওন ট্রু ফ্যামিলির কবিতার মাধ্যমে আমরা ডিফরেস্টেশনের এগেনস্ট বুঝতে পারবো যে ডিফরেস্টেশনটা কেন, তার এগেনস্টে যাওয়াটা কেন দরকার হচ্ছে, এবং নতুন গাছ বসানোর একটা প্রমিস আমরা এই মাই ওন ট্রু ফ্যামিলির মাধ্যমে নিজেরাই সেই শপথটা করবো যে নতুন গাছ আমরা লাগাবো। So, my own true family is a poem against deforestation. The speaker here, the first person narrator, অর্থাৎ আমি করে বক্তা কথা বলেছি। এই কবিতাটা it is the poem is actually in a situation, in a dream situation. It is not in reality. স্পিকার কিন্তু একটা স্বপ্নের মাধ্যমে এই কবিতাটার মূল বিষয়বস্তু তুলে ধরেছেন। The speaker poet has to promise to plant more trees. শুধুমাত্র ডিফরেস্টেশন না, গাছ কাটবো না সেটা না, কবিকে প্রমিস করতে হয়েছে যে টু প্ল্যান্ট মোর ট্রিজ, আরো গাছ লাগাতে হবে। It preaches the humans and trees should thrive as a single family. এই কবিতার মাধ্যমে কবি বোঝাতে চাইছেন হিউম্যানস অ্যান্ড ট্রিজ, মানুষ এবং গাছপালা, should thrive as a single family, তাদের উচিত একে অন্যের সঙ্গে কোঅপারেট করে চলা, একে অন্যকে আমার পরিবারের ব্যক্তি হিসেবে গণ্য করা, যাতে কিনা আমাদের এই সমস্ত পৃথিবীর পরিবেশটা আমরা নিজেদের বলে নিয়ে আমাদের পরিবেশ বলে ধরতে পারি, এবং সমগ্র পৃথিবীটাকে আমরা আমাদের নিজের বলে ভাবতে পারি। তাই নিজের কোনো ক্ষতি করলে যেমন কষ্ট হবে, এই পৃথিবীর ক্ষতি করলেও কিন্তু আমাদের সে একই প্রকার কষ্ট হবে, যদি আমরা ট্রিজ এবং হিউম্যানসটা একই সিঙ্গেল ফ্যামিলিতে বিলং করি বলে আমরা নিজেরা মনে করি। আচ্ছা, এই যে কবিতা, এই কবিতাতে দু ধরনের জেগে ওঠার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে মোরাল অ্যাওয়েকেনিং, যেখানে স্পিকার পোয়েট ইগনোরেন্স থেকে নলেজের দিকে যাচ্ছেন। ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, তা থেকে কোথায় যাচ্ছেন? জ্ঞানের দিকে। অর্থাৎ কি না জানা থেকে জানার দিকে যাচ্ছেন। কি না জানা থেকে যে গাছ কাটলে আমাদের কতটা ক্ষতি হবে, আর কি জানছেন
যে গাছ আমাদের কত উপকার করে এবং আমাদের উচিত কেন আমাদের উচিত গাছ লাগানো। আর একটা হচ্ছে কি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, যেখানে কবি সমগ্র পৃথিবীটাকে নিজের সিঙ্গেল ফ্যামিলি হিসেবে মনে করছেন। ঠিক আছে, তাহলে এই যে মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতাটা হচ্ছে পোয়েম এগেইনস্ট ডিফরেস্টেশন অ্যান্ড আ প্রমিস টু প্ল্যান্ট মোর ট্রিজ। এইটুকু বলে আমরা কবিতাটা শুরু করি। টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি লেসন 4। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 to 1908। টেড হিউজ উনি কি করছেন, ওনার নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজ। উনি 1930 জন্মাচ্ছেন এবং 1998 মারা যাচ্ছেন। ওয়াজ দ্য নোটেড ইংলিশ পোয়েট, একজন বিখ্যাত ইংরেজ কবি, অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ। তার মৃত্যু পর্যন্ত তিনি ব্রিটেনের পোয়েট লরেট ছিলেন। অর্থাৎ ব্রিটেনের যে রাজতন্ত্র রয়েছে সেখানে পোয়েট লরেট বলে একটি পদ রয়েছে, সেই পদটায় তিনি 1984 থেকে মৃত্যু পর্যন্ত ছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। The poem describes the magical experience of a young child in an orchard and indicates that human beings and trees should thrive as a single family. It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. এই কবিতাটা ডেসক্রাইবস, বর্ণনা করছে দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, একটা জাদুর অভিজ্ঞতা। জাদুর অভিজ্ঞতা মানে কি, প্রথমেই তোমাদের বললাম এই কবিতাটা লেখা হচ্ছে ইন এ ড্রিম সিচুয়েশন, স্বপ্নের মধ্যে যেন। আচ্ছা, অফ এ ইয়াং চাইল্ড কে পোয়েটকে স্পিকার পোয়েট, সে হচ্ছে একজন ইয়াং চাইল্ড, বক্তাই হচ্ছে এই কবিতার কবি, সে হচ্ছে একটা ইয়াং চাইল্ড, ছোট্ট শিশু। ইন এন ওকুড, ওক ইজ আ ট্রি, ওক হচ্ছে এক ধরনের গাছ, তাহলে সেই ওকুডে সে গেছে। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট, এবং এটা দেখাচ্ছে হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ, মানুষ এবং গাছপালা শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, বাঁচা উচিত একটা পরিবার হিসেবে ধরে নিয়ে। অর্থাৎ আমরা মানুষেরা এবং উদ্ভিদেরা সকলে মিলে একটাই জগৎ, এই বিশ্বজগৎ, তাই তো। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট, এটা ফোকাস করছে যে আমাদের উচিত রক্ষা করা, প্রোটেক্ট আওয়ার মাদার নেচার, আমাদের প্রকৃতি মাকে, আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশকে, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানব সভ্যতার ভালোর জন্য। অর্থাৎ কি, মানব সভ্যতার ভালোর জন্য আমরা কি করব, আমরা উদ্ভিদ এবং প্রাণী সকলকেই একটা পরিবার হিসেবে ধরে নিয়ে কেউ কারোর ক্ষতি করব না। অর্থাৎ কি, আমরা যদি উদ্ভিদের ক্ষতি না করি তাহলে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে এবং বিশ্ব জগতের পক্ষে সেটা ভালো হবে। ইট ইজ অলসো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং অফ দ্য স্পিকার পোয়েট। ঠিক আছে, আচ্ছা দেখো, রিড দ্য ফলোইং। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওকুড। আই ইজ আ ফার্স্ট পার্সন ন্যারেটর। আই বলতেই যখন থাকে, তোমাদের আমি আগেও বলেছি, আই বল যখন বলা হয় তখন সেটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটর, অর্থাৎ আমি। তাহলে হু ইজ আই হিয়ার? আই হিয়ার ইজ দ্য ইয়াং বয় হু ইজ অলসো দ্য স্পিকার পোয়েট অফ দিস পোয়েম। আই হচ্ছে এখানে সেই কম বয়সী ছেলেটি যে কিনা এই কবিতার স্পিকার পোয়েট, বক্তা কবি। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওকুড, একবার আমি ঢুকেছিলাম। ক্রেভড মানে হামাগুড়ি দিয়ে ঢোকা, এখানে ঢোকা। এন্টার, তাহলে এন্টার ইন অ্যান ওকুড, একটা ওক গাছের জঙ্গলে। উড মানে কাঠ, বাট এখানে ওকুড বলতে ওক গাছের জঙ্গলকে বোঝানো হচ্ছে। আচ্ছা, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। স্ট্যাগ মিন্স মেল ডিয়ার, স্ট্যাগ মিন্স হচ্ছে মেল ডিয়ার, তাকেই বলা হয় স্ট্যাগ। ওয়ান্স আই ক্রেভ ইন অ্যান ওকুড, একবার আমি ওকুডে ঢুকেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, হোয়াই? বিকজ আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা মেল ডিয়ারকে খোঁজবার জন্য, পুরুষ হরিণকে খোঁজবার জন্য আমি ওক গাছের জঙ্গলে ঢুকেছিলাম। লুক ফর, তোমরা জানো, সার্চ, তাহলে একটা মেল ডিয়ারের খোঁজে আমি ওক গাছের জঙ্গলে ঢুকেছিলাম।
আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, আমি সেখানে একটা বৃদ্ধ মহিলাকে দেখেছিলাম। অন নবলি স্টিক্স, নবলি স্টিক মানে গাঁটযুক্ত লাঠি, এখানে নবলি স্টিক অ্যান্ড র্যাগ অর্থাৎ কি শীর্ণ, ফিবল, উইক, ঠিক আছে, দুর্বল এবং অশক্ত, অ্যান্ড র্যাগ এবং তার পোশাকটা কেমন, র্যাগ অর্থাৎ টর্ন আউট, ছিঁড়ে যাওয়া পোশাক। She said, সে বলেছিল, I have your secret here inside my little bag. আমার ব্যাগে আছে তোমাদের সমস্ত গোপন জিনিস। I have your secret, আমার আছে তোমাদের গোপন জিনিস। হিয়ার, এখানে, ইনসাইড, মধ্যে, মাই লিটল ব্যাগ, আমার ছোট্ট ব্যাগের মধ্যে। তাহলে এই যে ওল্ড ওম্যান here represent our mother nature, who is torn up, who is weak and feeble because of the harmful behavior of man towards the nature. মানুষের যে ক্ষতিকর আচরণ প্রকৃতির প্রতি, সেই ক্ষতিকর আচরণটাই এখানে ওল্ড ওম্যান হচ্ছে। হু ইজ ভেরি, যে ওল্ড ওম্যান অর্থাৎ কি প্রকৃতি মা, যেটা যিনি, যে আমাদের প্রকৃতি মা, আমাদের মাদার নেচার, প্রকৃতি মা, যে কিনা মানুষের বর্বরতায় জর্জরিত, তার কথা এখানে বলা হচ্ছে। সেই জন্য নবলিস্টিক, ফিবল, দুর্বল, এবং কি হচ্ছে র্যাগ, টর্ন আউট অর্থাৎ ছেঁড়া পোশাক পরে। তাহলে দ্য ওল্ড ওয়ার্ড হেয়ার রিপ্রেজেন্ট দ্য মাদার নেচার, দ্য ওল্ড ওমেন হেয়ার রিপ্রেজেন্ট দ্য মাদার নেচার। তাহলে ওয়ান্স আই ক্রিপ ইন, তাহলে আরেকবার দেখে নিই আমরা। ওয়ান্স আই ক্রেপ ইন অ্যান ওকুড, আমরা একবার একটা ওক গাছের জঙ্গলে ঢুকেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ, একবার আমি ওক গাছের জঙ্গলে ঢুকেছিলাম, আমরা না, আমি। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা মেল ডিয়ারের খোঁজে ঢুকেছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার আই মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে আমি সাক্ষাৎ করেছিলাম একজন বৃদ্ধ মহিলার সাথে। কেমন বৃদ্ধ মহিলা? অল নবলিস্টিক, নবলি মানে দেখো ফিবল অর্থাৎ কি অশক্ত, দুর্বল, আনস্টেডি। তাহলে নবলিস্টিক, গাঁটযুক্ত লাঠি, অ্যান্ড র্যাগ এবং ছেঁড়া পোশাক পরা, অর্থাৎ কি সেই বৃদ্ধ মহিলা কেমন? নবলিস্টিক, ফিবল, উইক and red means she was wearing a torn out dress, অর্থাৎ সে পরেছিল একটা ছেঁড়া পোশাক। she said, সে বলেছিল, I have your secret here inside my little bag, আমার তোমাদের সমস্ত গোপন জিনিস আমার এই ছোট্ট ব্যাগে রয়েছে। সিক্রেট ম্যান মিন্স which was hidden for a long time, যেটাকে লুকিয়ে রাখা হয়েছিল অনেক দিন ধরে, তাকেই বলা হয় সিক্রেট, গোপন। আর ইনসাইড মানে মধ্যে, মাই লিটল ব্যাগ, হুজ লিটল ব্যাগ? দ্য ওল্ড ওম্যানস লিটল ব্যাগ, বৃদ্ধ মহিলার ছোট্ট ব্যাগে। তাহলে দ্য ওল্ড ওম্যান হিয়ার রিপ্রেজেন্ট আওয়ার মাদার নেচার, হু ওয়াজ torn up because of the humble behavior of man. Then she began to cackle. Cackle means hard sound which is not pleasant to our ear, অর্থাৎ কি যেটা আমাদের কানের পক্ষে আরামদায়ক নয়, hard sound. Then she began to cackle, তারপর সে হার্ড সাউন্ড করতে আওয়াজ করলো, একটা ঘস আওয়াজ করলো। and I began to quake, এবং আমি ভয় পেয়ে গেলাম। I hear the old young boy, the speaker poet of this poem, my own true family. I বলতে বোঝানো হচ্ছে সেই স্পিকার পোয়েট, যে এই কবিতার my own true family first person narrator. I began to quake. What was the situation of the young boy? The young boy began to quake. অর্থাৎ কি সেই বাচ্চা ছেলেটির কি অবস্থা হয়েছিল? সে ভয়ে কাঁপতে লাগলো, quake, frightened, সে ভয়ে কাঁপতে লাগলো। Why? Because the old woman began to cackle, অর্থাৎ কি বৃদ্ধ মহিলাটা ঘস শব্দ, একটা বিচ্ছিরি হার্ড সাউন্ড করতে আরম্ভ করলো, এবং সেই ছোট্ট ছেলেটি ভয়ে কাঁপতে লাগলো। তাহলে began to cackle means hard sound which is not pleasant for our ear, আমাদের কানের জন্য যেটা ভালো, শুনতে ভালো লাগে না, তাই হচ্ছে ক্যাকল। and I began to quake, কবি ভয় পেতে আরম্ভ করলো। she opened up a little bag, সেটা ছোট্ট ব্যাগটা খুললো। and I came twice awake, আমি দুবার জেগে উঠলাম। why the poet came twice awake? Because why did the poet come twice awake? Because the old woman opened her little bag, ঠিক আছে,
তাহলে কি অর্থাৎ কি দ্য ওল্ড উম্যান সে কি করলো, তার ছোট্ট ব্যাগটা খুললো, অ্যান্ড আই বিকেম টুয়াইস অ্যাওয়েক, আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। তাহলে দেখো এই যে টুয়াইস অ্যাওয়েক, দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম, কেন জেগে উঠলাম? বিকজ দ্য ওল্ড উম্যান ওপেন্ড হার লিটল ব্যাগ সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক। তারপর দেখো টুয়াইস অ্যাওয়েক, ওটা কি দেখছেন? সারাউন্ডেড, ঘিরে আছে, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, একটা তাকিয়ে থাকা উপজাতি, স্টিয়ারিং ট্রাইব, তাকিয়ে থাকা উপজাতি, অ্যান্ড মি টাইড টু এ স্টেক, আমাকে বেঁধে রেখেছে। টাইড মানে কি? বেঁধে রাখা। টাইড টু এ স্টেক, আমাকে একটা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। কবিকে, বাচ্চা ছেলেটিকে একটা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। কে রেখেছে? ওল্ড স্টিয়ারিং ট্রাইব, একটা তাকিয়ে থাকা, স্টিয়ারিং মানে তাকানো, তাকিয়ে আছে এরকম একটা উপজাতি আমাকে বেঁধে রেখেছে। তাহলে স্টিয়ারিং ট্রাইব, ট্রাইব হিয়ার রিপ্রেজেন্ট দ্য ওল্ড ওক ট্রিজ। ট্রাইব বলতে এখানে সেই পুরানো ওক গাছগুলোকে বোঝানো হয়েছে। তাহলে দেন সি বিগ্যান টু ক্যাকেল, আবার দেখিনি স্টান্জাটা, দেন সি বিগ্যান টু ক্যাকেল, তারপর সে খসখস একটা ঘর আওয়াজ শুরু করলো, এন্ড আই বিগ্যান টু কোয়েক, আমি ভয় পেতে আরম্ভ করলাম। সি ওপেনড আপ হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটা খুললো। আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, আমাকে ঘিরে রয়েছে একটা তাকিয়ে থাকা উপজাতি, ট্রাইব মানে উপজাতি, অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমাকে বেঁধে দিয়েছে একটা খুঁটির সাথে। Then they said, we are the oak trees. তারা বলল, আমরা তো ওক গাছ, and your own true family, তোমার সত্যিকারের পরিবার। We are chopped down, আমাদের কেটে ফেলা হচ্ছে। We are torn up, আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের ক্ষতি করা হচ্ছে। You do not blink an eye, তোমরা চোখের পাতাও ফেলো না। অর্থাৎ কি, তোমরা সেটুকুতে কোনো ইম্পর্টেন্স দাও না, কোনো গুরুত্ব দাও না যে আমাদের কেটে ফেলা হচ্ছে, আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে, সেটা তোমাদের কিছুই যায় আসে না। তোমরা চোখের পাতাও ফেলো না, মানে তোমরা কোনোভাবে এটাতে কোনো গুরুত্ব দাও না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, আনলেস যতক্ষণ না, ইউ মেক এ প্রমিস নাও, তুমি একটা প্রতিজ্ঞা করবে। কি প্রমিস? নাও ইউ আর গোয়িং টু ডাই, যতক্ষণ না তুমি প্রতিজ্ঞা করবে ততক্ষণ তোমাকে, যদি তুমি প্রতিজ্ঞা না করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। তাহলে এখানে দেখো, দে সেড, দে মিনস দ্য ওক ট্রিজ। তাহলে দে সেড ইজ স্টিয়ারিং ট্রাইব, স্টিয়ারিং ট্রাইব ইজ দ্য ওল্ড ওক ট্রিজ। দে সেড, তাহলে দে মিনস হিয়ার ওক ট্রিজ, উই আর দ্য ওক ট্রিজ। দে আর, এখানে তারা তাদের পরিচয় দিচ্ছে, উই আর দ্য ওক ট্রিজ, তাহলে দে আর ওক ট্রিজ অ্যান্ড দে আর দ্য ইয়াং বয়েজ ওন ট্রু ফ্যামিলি, কম বয়সী ছেলেটার সত্যিকারের পরিবার। অর্থাৎ ওক গাছগুলো এখানে কি বলছে, প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ সকলে মিলেই একটা পরিবার হয়। তাহলে প্ল্যান্ট অ্যান্ড হিউম্যানস আর টোটালি ডিপেন্ডস অন ইচ আদার, সো দে আর আওয়ার ওন ট্রু ফ্যামিলি। কে বলছে? ওক ট্রিজ। We are chopped down, we are torn up, they are cut down, they are cut down, they are torn up, but human beings are not giving any importance to this matter. মানুষেরা কোনো গুরুত্ব দিচ্ছে না এই ব্যাপারে। They are cut down, they are chopped down, they are torn up, but any human beings did not give any importance to this matter. So the speaker have to promise, otherwise he was going to die. যদি সে প্রমিস না করে তাহলে সে তাকে মেরে ফেলা হবে। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ না তুমি প্রমিসটা করবে, যদি না তুমি প্রমিসটা করো, ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তোমাকে মেরে ফেলা হবে। He promised, poet has to promise to plant more trees. পোয়েটকে কি করতে হবে? প্রমিস করতে হবে আরো বেশি গাছ বসানোর জন্য। দেখো কি বলছে, লাস্ট প্যারাগ্রাফ স্টান্জাটা পড়লে আমরা বুঝতে পারবো। Whenever you see an oak tree felled, যখন তুমি দেখবে একটা ওক গাছ কাটা হচ্ছে, felled means কাটা হচ্ছে, swear শপথ করো, promise
সোয়ার মানে প্রমিস। সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু, তুমি কটা গাছ বসাবে? দুটো গাছ বসাবে। একটা গাছ কাটলে তুমি দুটো গাছ বসাবে, তাই তো? টু প্রমিস হ্যাজ টু প্রমিস টু প্ল্যান্ট মোর ট্রিজ, প্রমিস করতে হবে আরো গাছ বসানোর জন্য, আদারওয়াইজ ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে মেরে ফেলা হবে। whenever you see an oak tree fell, যখন তুমি দেখবে একটা ওক গাছ কাটা হচ্ছে, swear now, শপথ করো এখন, you will plant two, তুমি দুটো গাছ বসাবে। unless you swear the black oak bark will wrinkle over you, তাহলে যদি না তুমি শপথ করো the black oak bark, কালো ওক গাছের ছালগুলো, তাহলে ওল্ড, তাই তো? ওল্ড ডোমেন ছিল না, তাহলে ওক গাছগুলো কেমন? ওক গাছগুলো ভেরি ওল্ড, সেই জন্য কি হচ্ছে? their barks are black will wrinkle over you, তোমাকে পিষে দেবে, তোমাকে মাটিতে পুঁতে ফেলবে, ঠিক আছে? wrinkle over you and root you among the oaks, তোমাকে পুঁতে দেবে। রুট মানে শিকড়, কিন্তু এখানে হবে engrave, খোদাই করে দেওয়া, পুঁতে দেওয়া। root you among the oaks, ওক গাছের মধ্যে, where you were born but never grew, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু কখনো বড় হবে না। অর্থাৎ কি বলা হচ্ছে? ওয়েনে যখন তাকে প্রমিস করতে হবে, দ্য পোয়েট হ্যাজ টু প্রমিস দ্যাট if he see that an oak tree is felled, then he has to plant two trees instead of two trees. আচ্ছা, if he did not swear it, the black oak bark will wrinkle over him, অর্থাৎ যদি শপথ করে তাহলে ওক গাছের কালো ছালগুলো, ব্ল্যাক ওক বার্ড, ব্ল্যাক ওক বার্ড অর্থাৎ কি পুরানো ওক গাছের কালো কালো ছালগুলো কি করবে? উইল রিঙ্কেল ওভার ইউ, রিঙ্কেল মানে তোমার উপর তারা তোমাকে পুরো কুকড়ে দেবে, কুচকে দেবে, তোমাকে পিষে দেবে। রুট ইউ অ্যামং দ্য ওকস, ওক গাছের মধ্যে তোমাকে পুঁতে দেবে। ওয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু বাড়োনি। দেখো এই যে কবিতাটা, এই পোয়েমটায় দেখো ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ রয়েছে। দেখো আমরা কোটেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি কোনটা ওক গাছ বলছে এবং কোনটা ছেলেটি বলছে। প্রথম থেকেই দেখো আমরা ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি, যেমন সি সেড, কে বললো, হুই সি হেয়ার, এগুলো খেয়াল রাখতে হবে। হুই সি হেয়ার, দ্য ওল্ড ওমেন ইজ সি হিয়ার। আচ্ছা, তারপর আবার দেখো উই আর দ্য ওক ট্রিজ, তাহলে এই যে ব্যাপারটা শুরু হচ্ছে ডাই পর্যন্ত, আবার ওক গাছ বলছে, যেখানে নেভার থেকে আবার ইনভার্টেড কমা শুরু হচ্ছে গ্রিউ পর্যন্ত, তাই তো? তাহলে দেখো এখানে দেখো এদের কথাগুলো, অর্থাৎ ওল্ড ওমেনের কথাটা, ওক গাছের কথাটা, এগুলো কি রয়েছে? ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, ডাইরেক্ট স্পিচে রয়েছে, তাই তো? আচ্ছা, এইবার দেখো আমরা আবার স্পিকারের কাছে ফিরে যাচ্ছি। এতক্ষণ কে বলছিল? ওল্ড ওমেন বলছিল এবং ওক ট্রিগুলো বলছিল। নাও উই আর গোয়িং টু রিড দ্য লাস্ট স্টাঞ্জা অফ দিস পোয়েম। আচ্ছা, এই যে লাস্ট স্টাঞ্জাটা, এখানে কি হচ্ছে? এখানে আমরা সেই ইয়াং চাইল্ডটা যে বুঝতে পারছি, তার যে রিয়েলাইজেশন, সেইটা কিন্তু আমরা এই স্টাঞ্জায় পাচ্ছি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, এটাই ছিল আমার স্বপ্ন, গাছের ডালপালার নিচে বসে। বিনিথ মানে নিচে, তাহলে বাউজ মানে ডালপালা, অর্থাৎ কি বাগানের মধ্যে, ওক ট্রিজের মধ্যে, ওকউডের মধ্যে স্পিকার ঘুমিয়ে পড়েছিল। সে স্বপ্ন দেখলো কোথায়? সেই ওক গাছের ডালপালাগুলো নিচে যেখানে ঘুমিয়ে পড়েছিল সেখানে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, তাহলে দ্য পোয়েট হিয়ার এক্সপ্রেস দ্যাট দিস ড্রিম হ্যাজ অল্টার্ড হিমসেলফ, তার যে মনের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে কে? দিস ড্রিম। তাহলে দিস ড্রিম হ্যাজ অল্টার্ড দ্য স্পিকার পোয়েট। When I came out of the oakwood, তাহলে দ্য পোয়েট হ্যাজ টু কেম আউট ফ্রম দ্য ওকউড, ওকউড থেকে বেরিয়ে আসতে হবে। When I came out of the oakwood, যখন আমি ওকউড থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে ফিরে এলাম। হিউম্যান কোম্পানি, কোম্পানি মানে সঙ্গ, কম্পেনিয়ান, আমরা বন্ধুদের বলি কম্পেনিয়ান, তাহলে হিউম্যান কোম্পানি অর্থাৎ কি যখন আবার মানুষের সাথে মিশলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড, আমি হাঁটছিলাম
যেন মানুষের শিশুর মতো, মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, আমার হৃদয়টা কি হয়ে গিয়েছিল, গাছের মতো। অর্থাৎ কি, এই যে কবিতাটা যেটা আমি আগেই বলেছি, এই কবিতাতে দুটো অ্যাওকেনিং রয়েছে। একটা মোরাল অ্যাওকেনিং, আর ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ। তাহলে যখন সে পুরে ঢুকেছিল সে ছিল ইগনোরেন্ট, অর্থাৎ অজ্ঞ। তাহলে সে কিন্তু গাছেরই প্রয়োজনীয়তা, গাছ বসানোর যে প্রমিসটা, এগুলো কিন্তু সে না জানে, ডিফরেস্টেশন না করেছে প্রমিস, তখন সে কি হয়েছে, ইগনোরেন্ট। তখন ছিল কি, ইগনোরেন্ট অ্যাবাউট ডিফরেস্টেশন অ্যান্ড দ্য প্রমিস টু প্ল্যান্ট মোর ট্রিজ। আচ্ছা, অ্যান্ড যখন সে বেরোচ্ছে তখন সে হচ্ছে কি, ইগনোরেন্ট থেকে কি হয়ে গেছে, তার নলেজ হয়েছে। কি নলেজ, টু প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রি। তাই তো, তার কি হচ্ছে, তাকে গাছ, অনেক গাছ বসাতে হবে। তাহলে সে ডিফরেস্টেশন এগেনস্টে যাবে এবং একটা ওক গাছ কাটলে দুটো ওক গাছ বসাবে। তাই তো, তাহলে সেই যে প্রমিস, তার ইগনোরেন্ট টু নলেজ, এটা হচ্ছে তার মোরাল অ্যাওকেনিং। স্পিরিচুয়াল অ্যাওকেনিং দেখো, সে হচ্ছে হিউম্যান চাইল্ড থেকে তার হার্টটা কি হচ্ছে, হিউম্যান চাইল্ড, তার ওয়াকটা কি হচ্ছে হিউম্যান চাইল্ড, আর হার্টটা কি হচ্ছে ট্রির মতো। অর্থাৎ কি, হাঁটাটা মানুষ শিশুর মতো, আর হৃদয়টা হয়ে গেছে গাছের মতো। এটা হচ্ছে তার স্পিরিচুয়াল অ্যাওকেনিং। ঠিক আছে, তাহলে এই যে কবিতা, এই কবিতাটা তোমরা পড়বে এবং পড়ে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করে। থ্যাংক ইউ, ভালো থাকবে।